এই 3 বছরের মাঝে সে একটি দিনের জন্য বিডিতে ফিরে যায়নি। ইচ্ছে করেনি এমন নয়, কিংবা যাওয়ার কোনো স্পেস ছিল না এমনটাও নয়। ফিরে যায়নি শুধুমাত্র তার পরীর জন্য। পরীর সামনে নিজেকে সামলে রাখা যে খুবই কঠিন, কিন্তু এই হাজার হাজার মাইল দূরে সরে থাকাটা খুব কঠিন। তাতে কি তার পরী তো ভালো থাকবে, এটাই গুরুত্বপূর্ণ। তাই তো বুকে হাজারো পাথর চাপা দিয়ে লন্ডনেই পড়ে আছে। লন্ডন তার জন্য লাকি দেশই বটে। লন্ডনে আসার পর নিজ হাতে যে বিজনেস গড়ে তুলেছে তা সত্যি অবিশ্বাস্যই বটে। প্রধান কারণ ছিল পরীর থেকে দূরে থাকা। সারাদিন ব্যস্ততার মধ্যে কাটলেও রাতটা নির্ঘুমই কেটে যেত নীলের। এত শত ক্লান্তির মাঝে কয়েকটা ঘন্টাও ঘুমাতে পারত না নীল। ঘুম যেন পরীর মাঝেই স্তব্ধ হয়ে গেছে। তাই শুরু হয় কষ্ট, ভুলে থাকার জন্য রাত জেগেও কাজ করা। যার ফলে আজ 3 বছর পরে নীলের বিশাল কোম্পানি। নীল পরীর থেকে দূরে গেলেও পরীর প্রতিটা কদমের খবর সে রাখত। একদিন আগে বিডি থেকে খবর পেয়েছে পরীকে বিয়ে দেওয়া হচ্ছে, তাও ওর রাস্কেল নেশাখোর ফুফাতো ভাই প্রান্তের সাথে। নীল এক মুহূর্ত দেরি না করে তখনই বিডিতে ফেরার ব্যবস্থা করে। ফ্লাইটে ওঠার আগে জানতে পারে এই বিয়েতে পরীও রাজি নয়। আর পরীর ফুপের সমস্ত কারসাজিরও খবর পেয়ে যায় নীল। ফ্লাইট 4টের সময় ল্যান্ড করতে নীলের লোকেরা খবর দেয় আজকেই পরীর বিয়ে। এই কথা শুনে নীল পাগলপ্রায় হয়ে পড়ে। যদি একটুও ভুল হয়ে যায় তো সে তার পরীকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে। নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারছিল না নীল। নীলকে শান্ত করে নীলের বিজনেস ইনভেস্টার অর্থাৎ নীলের বন্ধু অনিক। মাথা ঠান্ডা করে নীল পরিকল্পনা সাজায়। এয়ারপোর্ট থেকে বাসাতে ব্যাক না করে সোজা গাড়ি নিয়ে চলে যায় পুরীর বাড়িতে। আর তারপর সমস্তটাই মহান আল্লাহর অশেষ রহমতে সম্পূর্ণ হয়। যার ফলে আজ পুরোপুরিভাবে পরী তার। পুরো পৃথিবীকে বলতে পারবে পরী আমার স্ত্রী, পরী আমার অর্ধাঙ্গিনী। নীল ফ্রেশ হয়ে আসতে দেখে পরী এখনও ঘুমিয়ে আছে। নীল ঘড়িতে টাইম দেখে নিল 11টা 40 বাজে। পরীকে ফ্রেশ হতে হবে, আর তাছাড়া খাওয়া দাওয়াও করতে হবে। নীল হাফসাকে বলল, পরীকে জাগিয়ে তুলতে হবে, তুই বরং খাবার নিয়ে আয়। হাফসা মৃদু হেসে মাথা ঝাঁকিয়ে খাবার আনতে চলে গেল। হাফসা চলে যেতেই নীল পরীর মাথার কাছে বসলো। এক দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে রইল। কি আছে এই মেয়েটার মাঝে, যার কারণে বাকি সবাইকে পানসে মনে হয়? এত মায়া কেন এই মেয়েটার মাঝে? নীল এসব ভাবতে ভাবতেই হাফসা খাবার নিয়ে এলো। হাফসা সাইড টেবিলে খাবারটা রেখে ভ্রু কুঁচকে বলল, ভাইয়া, তুই এতক্ষণ ধরে কি করলি? মেয়েটা তখনও ঘুমে আছে তাহলে? নীল বোকা হাসি দিয়ে বলল, এই তো এখনই জাগিয়ে দিব, তুই যা। হাফসা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওকে, কিন্তু ভাইয়া তুইও তো কিছু খাসনি। আর তাছাড়া নিচে তোর বন্ধুরাও অপেক্ষা করছে, ওরা তো এখানেই ডিনার করবে, তাই না? নীল হেসে বলল, ইস, এতদিন তো আমার একটু খেয়াল রাখলি না। যেই না পড়ি এসেছে আর তুই খেয়াল রাখা শুরু করে দিয়েছিস। হাফসা মেকি হাসি দিয়ে বলল, তা না হলে এই পাগল মেয়েটা আমার একটা চুলও রাখবে না। এতদিন তো তুই ওর ভালোবাসা ছিলি, আর আজ থেকে তো বর। এখন তো একদমই ছাড় দিবে না আমায়। হাফসার কথাতে নীল হেসে ওঠে। তারপর বলে, সমস্যা নেই, এখন আর তোর চুল ছিঁড়বে না। হাজার হোক তুই তো ওর ননদিনী, তাই না? নীলের কথাতে হাফসা হালকা হাসে। তারপর বলে, তাহলে ভাইয়াদেরকে কি বলবো? নীল মাথাটা টাওয়াল দিয়ে ভালো করে মুছতে মুছতে বলল, তেমন কিছু বলতে হবে না। ওরা জানে আমি পরীকে খাইয়ে তারপর আসবো। আর ওদের খেয়ে নিতে বলিস। না খেতে চাইলে অপেক্ষা করতে হবে। আর কি, আমি তাড়াতাড়ি আসবো, তুই যা। হাফসা মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। তারপর মৃদু হেসে চলে গেল। হাফসা চলে যেতে নীল ধীর কণ্ঠে পরীকে ডাকতে লাগলো। বেশ কয়েকবার ডাকার পর পরীর ঘুম হালকা হলো। নীল পরীকে উঠে বসতে সাহায্য করলো। নীলকে দেখেই পরীর মনে হাজারো প্রশ্ন উকি মারা শুরু করলো। আচ্ছা, নীল কেন পরীকে বিয়ে করলো? তাছাড়া নীলকে তো পরী কখনোই তার ভালোবাসার কথা জানায়নি। যদিও পরীর হাব ভাবে নীলের উচিত ছিল পরীর ভালোবাসা বোঝা, কিন্তু কি জানি বুঝেছিল কিনা। যদি বুঝেই থাকে তো তখন কেন ও কিছু বলেনি? আর নীলা যদি তাকে ভালোবেসে থাকে তো কখনো বলেনি কেন? তাছাড়া সবসময় কেন ইগনোর করতো? তা এত সব প্রশ্নের একটা উত্তর খুঁজে পেল না পরী। বাজে অনুভূতি হচ্ছে তার। নীল মৃদু স্বরে বলল, পরী তুমি খেয়ে নাও একটু, তারপর ফ্রেশ হতে যাবে, ঠিক আছে? পরীর প্রচণ্ড খিদে পেয়েছে, তাই আর বারণ করলো না। নীল নিজ হাতে পরীকে খাইয়ে দিতে লাগলো। আর পরী বড় মা এসে নীলের হাতে খেতে লাগলো। নীল পরীকে খাইয়ে দিতে লাগলো আর মুচকি এসে ভাবলো, সত্যি মেয়েটা পাগলি একটা। খাওয়া দাওয়া শেষ হতেই নীল পরীকে বলল, পরী ফ্রেশ হয়ে এসো। পরী মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো, কিন্তু পরক্ষণে চুপসে গেল। নীল পরীর কোনো হেলদোল না দেখে বলল, কোনো সমস্যা হচ্ছে পরী?
পরিবেশ অস্বস্তিতে পড়ে গেল। একে তো নীলের সাথে 3 বছর পর দেখা, তারপর এই সমস্ত ঘটনা। পরি কোনো মতেই অস্বস্তি কাটাতে পারছে না। নীল বিষয়টা খানিকটা বুঝতে পেরে বলল, অস্বস্তি কেন করছো? যে কোনো পরিস্থিতিতেই তো তুমি নিজেকে মানাতে সক্ষম। আর আগে তো আমায় যখন তখন হুটহাট যা ইচ্ছে বলে দিতে, তাহলে আজ সংকোচ করছো কেন? নীলের কথাতে পরি খানিকটা লজ্জা পেল। কারণ সে ছোট্ট সময়গুলোতে পরি যা তা কাণ্ড করত, তা ভাবলেই পরির এখন লজ্জা লাগছে। পরি নিজেকে সামলে নিয়ে যথাসম্ভব সংকোচ কাটিয়ে বলল, আসলে আমার তো জামা কাপড় লাগবে। পরি এই কথাটা বলেই চুপ হয়ে রইল। পরীকে দেখে নীলই বোকা বনে গেল। আসলেই তো, নীল যদি না বলে তাহলে মেয়েটা জানবে কি করে ও জামা কাপড়ের কথা। নীল নিজের মনে নিজেকে কয়েকটা গালি দিয়ে তারপর কাবার থেকে 1 ডজন কাপড় বের করে পরীর সামনে রাখলো। পরীকে কিছু না বলতে দিয়েই নীল বলল, যেটা ইচ্ছে পরে নিও, আমি একটু পরে আসছি। এই বলেই নীল রুম থেকে হনহনিয়ে বের হয়ে গেল। পরী খানিকটা অবাকই হলো, নীল এত জামা কাপড়ও আনিয়ে রেখেছে। সব কিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে ওর। কি হচ্ছে এসব? এটা কি সেই 3 বছর আগের নীল, যে পরীর একটা মেসেজের রিপ্লাই দিত না? পরী এই সমস্ত ভাবনার কোনো উত্তর পায় না, তাই সব ভাবনা বাদ দিয়ে শাওয়ার নিতে বাথরুমে চলে আসে। নীল নিচে যেতেই সবাই হুমড়ি খেয়ে পড়ে। নীলকে দেখে অনেক যেন হাঁপ ছেড়ে বাঁচল, কারণ এতক্ষণ এরা সবাই পাগল করে দিয়েছে ওকে। অনেকের থেকে সমস্ত ডিটেলস নিতে ব্যস্ত ছিল ওরা, আর সবার প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেকের যা তা অবস্থা। নীল ওদের পাশে সোফাতে বসতেই নীলের বন্ধুরা সবাই নীলকে আর চোখে দেখতে লাগলো, যার ফলে নীল ওদের দিকে ভ্রু কুচকে বলল। এভাবে ভ্যাবলার মতো কি দেখছিস? লিমন ভ্রু নাচিয়ে বলল, মাম্মা, এই সমস্ত কিছুর মানে তো বোঝাও। পরীর সাথে কি চলতো আগে? আমরা যখন বলতাম তখন তুমি নিজেরে নিরামিষ দাবি করতে মিয়া, আর এখন দেখি তুমি পুরাই আমিষ। লিমনের কথাতে নীল ভ্রু কুচকে বলল, এইসব কিছুই না, তোরা যা জানতি তাই। সত্যি শুধুমাত্র ওর প্রতি মনের অনুভূতিটা তোদেরকে জানাইনি, দ্যাটস ইট। নিশাদ চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল। মানে কি? নীল সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, মানে কিছুই না, ওকে আমি সে প্রথম থেকেই ভালোবাসি, কিন্তু ওকে বলিনি আর দূরে সরিয়ে দিয়েছিলাম। কিন্তু তাই বলে তো আমি ওকে সারা জীবনের জন্য দূরে সরাতে পারি না। ওকে ছাড়া প্রতি মুহূর্ত বিষাক্ত লাগে। কি করে ওকে অন্যের হতে দেই বল? সবাই একসঙ্গে বলে উঠল, হো 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 মাম্মা, তুমি তো সেই লেভেলের প্রেমিক। নীল মৃদু হেসে বলল, এখন কি আপনারা ডিনার করতে যাবেন, নাকি এখনো মাথাটা নষ্ট করবেন? রিয়াদ বলল। না দাদা ভাই, এখন খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি চলো। কিন্তু জিহান বলল। দাদা ভাই, ভাবি নিয়ে আসলা, এখন বাসর সাজাবো না নাকি? নীল মুচকে এসে বলল, সে তো সাজাবি বটে, তবে আজকে না, যখন বিয়ে করব তখন। জিহান চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, আবার বিয়ে? তোমার মনে কি চলে? নীল হাসতে হাসতে বলল, আরে বেটা, আবার বিয়ে বলতে পরীকেই বিয়ে, কিন্তু সেটা সবার মতামত নিয়ে ধর্ম মতে হবে। লেমন বলল। তুই বেটা জিনিসই বটে। নীল হাসতে হাসতে বলল, তোদের বন্ধু বলে কথা, একটু তো ডাফার হবই। সবাই একসাথে হাসতে লাগলো। তারপর সবাই একসাথে ডিনার করতে চলে গেল। পরে শাওয়ার নিয়ে রুমে এসে টাওয়াল দিয়ে ভালো মতো চুলগুলো মুছে নিল। আয়নার সামনে দাঁড়াতে এসে নিজেকে দেখে চমকে গেল, কারণ সে তার নিজেকে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখছে। মনে হচ্ছে একদিনের মাঝেই কেউ ওর চেহারা লাবণ্যতা বাড়িয়ে দিয়েছে। নিজেকে দেখতে বেশ ভালো লাগছে ওর। মাথার চুলগুলো খুলে রেখে সুন্দর করে বেঁধে নিয়ে বেডে এসে বসে পড়ল। চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। রুমটা এত সুন্দর করে গুছিয়ে রাখা আর এত সুন্দর ডেকোরেশন যে পরিবেশ কিছুক্ষণ সময় নিয়ে চারিপাশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। বিশাল বড় রুমের পাশে খোলা বারান্দা। পরীর ইচ্ছে হলো একটু বারান্দাতে যেতে, তাই সে বারান্দাতে চলে গেল। বারান্দায় গিয়ে হা হয়ে গেল। এটাকে কি বলে তা পরীর জানা নেই, কারণ এটা রীতিমতো একটা ছোট্ট পার্কই বটে। বারান্দাটা রুমের থেকেও বিশাল। রুমের থেকে বারান্দা বড় হয় তা পরীর জানা ছিল না। চারপাশে নানা রকমের ফুল গাছ লাগানো। এক সাইডে বিশাল বড় দোলনা, যা আর্টিফিশিয়াল ফুলে সজ্জিত। চারিপাশে রঙিন ডিম লাইট লাগানো, আর থেকে থেকে নানান ধরনের পশু পাখির স্ট্যাচু। সেই স্ট্যাচুগুলোতে বসার জন্য সুন্দর আসন। এই বারান্দার মাঝে চোখ বাঁধানো সৌন্দর্য দেখে পরী কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেল। তারপর ছুটে গিয়ে সেই সমস্ত সৌন্দর্য উপভোগ করতে লাগলো।
পরি এই মুহূর্তে সেই ছোট্ট বাচ্চা পরি হয়ে গেছে। মনের মধ্যে সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। আজকের ঘটনাগুলো পরির মন থেকে এই মুহূর্তে আকাশের মেঘ হয়ে উবে গেছে। পরির এই ছোট্ট বাচ্চামিগুলো ব্যালকনির দরজার পাশে দাঁড়িয়ে উপভোগ করতে লাগলো নীল। তার মনে হচ্ছে 1000 বছর ধরে খাঁচায় থাকা কোনো বন্দিনী আজ মুক্তি পেয়েছে, যার জন্য মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। এই সুন্দর মুহূর্তে নীলপরির বাচ্চা মতে হারিয়ে গেল। ইস, যদি এই সময়টা থমকে যেত, খুব কি ক্ষতি হতো তাতে। নীলপরীকে নিয়ে ছাদের এক কোণে বসে আছে। এই মুহূর্তে তারা দুজনেই চন্দ্রবিলাস করছে। আজকের চাঁদটা পরিপূর্ণ। প্রতিটা সুখের মুহূর্তে চাঁদ তার পরিপূর্ণ রূপ দেখায়। আসলে এটা কি কাকতালীয়ভাবে ঘটে, নাকি ভবিতব্যতেই থাকে? এত শত ভাবার সময় নেই নীলের কাছে। নীল তার পরীর জন্য সাথে বসে চন্দ্রবিলাসে মত্ত। চাঁদের আশেপাশে ছোট ছোট তারারা আলো ছড়াতে ব্যস্ত। আকাশের নক্ষত্রের দিকে তাকালে পুরো পৃথিবী যেন স্তব্ধ হয়ে যায় নীলের। কিন্তু তার আকাশের সব থেকে মূল্যবান নক্ষত্র যে পাশেই বসে আছে, যার জন্য কিছুতেই আকাশের নক্ষত্ররা তাকে আকর্ষণ করতে পারছে না। বারবার নীল তার আকাশের নক্ষত্রের দিকে তাকাচ্ছে। হিসেব মোতাবেক আজ তাদের বাসর রাত, কিন্তু এই বাসরে কোনো ফুল নেই, নেই কোনো তারকাবাজি। আজ শুধু নিস্তব্ধতা আর ক্লান্তি। হাজারো ক্লান্তি যখন নীলকে ঘুমে আচ্ছন্ন করতে পারেনি, আজ তার আকাশের একটি উজ্জ্বল নক্ষত্র তাকে বারবার ঘুমোতে বলছে। একরাশ ক্লান্তি যেন ওর ওপর জেঁকে বসেছে, কারণ আজ নীলের আকাশ পরিপূর্ণ, নেই খামতি। তাই নীল আজ তার পরীর কাঁধে মাথা রেখে ঘুমের রাজ্যে হারাবে। নীল ক্লান্তি ভরা চোখ নিয়ে পরীর দিকে তাকালো, ঘুমু ঘুমু স্বরে বলল, পরি, আমি তোমার কাঁধে মাথা রাখতে পারি? নীলের কথাতে পরি চমকে উঠল। কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে হালকাভাবে মাথা নাড়ালো। নীল সম্মতি পেয়ে এক মুহূর্ত দেরি করল না, সোজা পরীর কাঁধে মাথা ঠেকিয়ে দিল। ওর কাণ্ডে এমন মনে হচ্ছে যে যদি কোনোভাবে 1 সেকেন্ডে হেরফেরও হয় তো নীল পরীর কাঁধে মাথা রাখতে পারবে না। পরি এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এইসব স্বপ্নই তো বুনেছিল সে, কিন্তু সবকিছু আষাঢ়ের মেঘে ঢাকা পড়ে গিয়েছিল কেন? কোনো এক ম্যাজিশিয়ান বুঝি ম্যাজিক করে আজ সমস্ত কালো মেঘ সরিয়ে দিল। নীলের মাথাতে হাত ছুঁয়ে দিতে গিয়ে ও পরি হাত নামিয়ে নিল। নীল তো তার স্বামী, তাহলে এত কেন সংকোচ তাকে ছোঁয়ার মাঝে? একটা সময় তো স্বপ্নে তাকে কত শতবার কতভাবে ছুঁয়েছে, আজ এতটা কাছে পেয়েও কেন এত সংকোচ? পরি নিজের ভাবনাকে বদলে নিয়ে ডুবে গেল অতীতের স্মৃতির পাতাতে। আম্মু, আম্মু কোথায় গেলে তুমি? মিসেস রাহেলা খুন্তি হাতে মেয়েটাকে হনহনিয়ে আসলেন। কি হয়েছে কি? আম্মু দেখো বাজে কয়টা, 9টা বাজে। আমি কখন রেডি হব আর কখন স্কুল যাব? মিসেস রাহেলা বিরক্তি নিয়ে বললেন, আপনাকে আরো 1 ঘন্টা আগে ডেকে গিয়েছি, আপনি উঠছি বলে আবার ঘুমিয়ে পড়েছেন। পরি চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, তার জন্য কি আর ডাকবে না? আর তাছাড়া টেনে উঠাতে পারলে না আমায়? মিসেস রাহেলা প্রেসার কুকারের সিটির শব্দে হনহনিয়ে পরির রুম থেকে যেতে যেতে বললেন, আপনাকে ডাকা ছাড়া কি আর কোনো কাজ নেই? এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে, না হলে স্কুল যেতে পারবি না। পরি মায়ের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে লাফ দিয়ে উঠে যায় ওয়াশরুমে। কোনো রকমে ফ্রেশ হয়ে এসে একটা রুটি কোনো মতে শেষ করেই দৌড় লাগায় স্কুলের উদ্দেশ্যে। মিসেস রাহেলা গলা ফাটিয়ে বললেন, ধীরে ধীরে যা, না হলে পড়ে যাবি তো। পরি আসছি বলে পা বাড়ালো। স্কুল সড়ক থেকে 1 কিলোমিটার দূরে। বাসা থেকে সড়কে যেতেও 10 মিনিট প্রয়োজন হয়। ভাগ্য ভালো থাকাতে সড়কে যেতেই রিক্সা পেয়ে যায়। পরি রিক্সাতে উঠে বলে, মামা তাড়াতাড়ি যান। কয়েক মিনিটের মধ্যেই রিক্সা স্কুল গেটের কাছে পৌঁছে যায়। পরি ভাড়া মিটিয়ে দৌড় লাগায়। স্কুল গ্রাউন্ডে পৌঁছাতে দেখে পিটি কার্যক্রম শুরু হয়ে গেছে। পরি কোনো মতে ব্যাগ কাঁধে নিয়ে শাড়ির পেছনে গিয়ে দাঁড়ায়। পিটি শেষ হলে যখন সারিবদ্ধ হয়ে ক্লাসে যাচ্ছিল, তখন ইংরেজি স্যার আটকিয়ে দেন। ইংরেজি স্যার পরীকে অনেক আদর করেন, নিজের মেয়ের মতো ভালোবাসে ওকে। ওনার মেয়েও পরীর সাথেই এবার 7ম শ্রেণীতে পড়ে। স্যারকে সালাম জানাতে স্যার সালামের জবাব নিয়ে বললেন, মামুনি, আজ এত দেরি কেন? পরি মাথা চুলকোতে চুলকোতে বলল, স্যার আম্মু ডেকে দিয়েছিল, কিন্তু আবার ঘুমিয়ে পড়েছিলাম।